নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় তোফায়েল আহমেদ। আপনারা বাংলাদেশের নাগরিকেরা ইতিমধ্যে জেনেছেন এবং এপারের যে মানুষেরা তারাও শুনেছেন, জেনেছেন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, প্রবীণ নেতা, আওয়ামী লীগের প্রবীণ নেতা, প্রাক্তন সাংসদ, মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আজ সোমবার 1 জুন 2026 তিনি প্রয়াত হয়েছেন। দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। এই যে সেপ্টেম্বর থেকে জুন, এই যে সময়টি, এই সময়ে বিভিন্নভাবে তোফায়েল আহমেদের মৃত্যু সংবাদের গুজব ছড়িয়েছে। এই গুজব মিথ্যে প্রমাণ করে তিনি জীবনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। চিকিৎসকেরা নানানভাবে চেষ্টা চালিয়েছেন তার জীবন রক্ষার, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার তিনি প্রয়াত হয়েছেন। আমরা ওয়ালের পক্ষ থেকে তোফায়েল আহমেদকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। তার একটি অন্যতম কারণ হচ্ছে যে আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় জীবনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণেই তোফায়েল আহমেদের এই চলে যাওয়া অনেক বেশি মর্মান্তিক, অনেক বেশি বলা যায় যে অনেক অপূরণীয় ক্ষতির একটি কারণ তার এই চলে যাওয়া। কারণ বাংলাদেশে এই মুহূর্তে বা বিগত 22 মাস 23 মাস ধরে যেভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামকে নিয়ে নানান ধরনের বিতর্ক এবং নানান ধরনের প্রশ্ন এবং স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেই সময় এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু অবশ্যই একটি অপূরণীয় ক্ষতি, এ নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই। তোফায়েল আহমেদ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠকদের অন্যতম। তিনি মুজিব বাহিনীর একেবারে অগ্রণী সৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধের দিনগুলিতে বেশ কিছু কাল তিনি কলকাতায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাটিয়েছেন এবং এখানে বসেই তিনি দেশে মুক্তিযুদ্ধের নানানভাবে ভূমিকা পালন করেছেন। আবার 17 এপ্রিল 1971 কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় যখন স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা হয়, সেই সরকার প্রতিষ্ঠার দিনেও তিনি সেখানে ছিলেন এবং পরবর্তীকালে আবার কলকাতায় এসে তিনি নানানভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। কিন্তু তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি ছিল 69-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আহ্বান, সেই আহ্বানকে যেমন ত্বরান্বিত করেছিল, বাঙালি জাতির মধ্যে মুক্তির আকাঙ্ক্ষাকে তীব্রতর করেছিল, অবশ্যই ভাগে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনন্য নেতৃত্বের গুণের কারণেই তোফায়েল আহমেদের মতো তরুণেরা আকৃষ্ট হয়েছিলেন যে দেশকে স্বাধীন করতে হবে এবং বঙ্গবন্ধুর ভাবনার সঙ্গে নিজেদেরকে মিলিয়ে তারা দেশকে রক্ষা করা, দেশকে স্বাধীন করার সংগ্রামে জড়িয়েছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বিশেষ করে পূর্ব পাকিস্তানের রাজনীতির ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান এক নজিরবিহীন গণ অভ্যুত্থানের ঘটনা। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন পাকিস্তানের শাসক আইয়ুব খানের জমানার অবসান হয়েছিল, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু সহ তার অনুগামীরা সকলে মুক্ত হয়েছিলেন। গণ অভ্যুত্থানের 6 দফা যে কর্মসূচি বঙ্গবন্ধু রেখেছিলেন, তার সঙ্গে আরও 5 দফা কর্মসূচিকে যুক্ত করে ছাত্রদের সমান্তরাল আন্দোলন চলছিল, যে আন্দোলনের সম্মুখভাগে ছিলেন তোফায়েল আহমেদ। তার নেতৃত্ব, ছাত্র নেতা হিসেবে তার যে নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা, যোগ্যতা, সেটা আকৃষ্ট করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফলে তিনি এই তরুণকে কাছে টেনে নিয়েছিলেন। একটা পর্যায়ে তিনি ছিলেন বঙ্গবন্ধুর এক প্রকার ছায়াসঙ্গী তরুণ নেতা। তোফায়েল আহমেদ সেই ব্যক্তি 69-এর গণ অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থানের ঠিক পরেই যখন বঙ্গবন্ধুকে ঢাকার রেসকোর্স ময়দানে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে ছাত্র নেতৃত্ব তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার কথা ঘোষণা করে। মঞ্চে দাঁড়িয়ে সেই ঘোষণাটি করেছিলেন
তোফায়েল আহমেদ। ফলে এখানেও তিনি ইতিহাসের একটা বিশেষ অধ্যায় হয়ে আছেন। আবার বঙ্গবন্ধু যেদিন নিহত হন 15 আগস্ট 1975, তার আগের দিন শেষবারের মতো আওয়ামী লীগের যে নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদকে বঙ্গবন্ধু ডেকে বলেছিলেন, তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলে, অর্থাৎ ডাকসুর ভিপি, ফলে আগামীকাল আমি সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, তুমি আমার সঙ্গে যাবে, সকাল সকাল চলে আসবে আমার বাড়িতে। কাছেই ধানমন্ডির আরেকটি বাড়িতে তোফায়েল আহমেদ থাকতেন। তিনি একটা সময়তে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিবের ভূমিকাও পালন করেছেন। কিন্তু সেই যে সকাল, সেই অভিশপ্ত সকাল যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তার কিছুদিন পরেই যে ধরপাকড় শুরু হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন সহ্য করেছিলেন তোফায়েল আহমেদ। তার কারণ তিনি ছিলেন বঙ্গবন্ধুর একেবারে ছায়াসঙ্গী এক তরুণ নেতা। দেশ স্বাধীন হওয়ার পর, স্বাধীনতার আন্দোলন এবং স্বাধীন হওয়ার পরেও পরবর্তী যে দীর্ঘ রাজনৈতিক জীবন তোফায়েল আহমেদের, 9বার বাংলাদেশ সংসদের সদস্য হয়েছিলেন, 2 দফায় ছিলেন আওয়ামী লীগের মন্ত্রিসভার মন্ত্রী, 2বারই তিনি শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন, এই দীর্ঘ রাজনৈতিক জীবনেও তিনি এমনভাবে নিজেকে রাজনীতিতে হাজির করেছেন যা সত্যি অত্যন্ত শিক্ষণীয়। এবং আজকের বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন এবং কর্মকাণ্ড থেকে সকলেরই শিক্ষা নেওয়ার আছে। তিনি কখনো তার এই মূল রাজনীতি, মৌলিক রাজনীতি, যে রাজনীতি তিনি বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছিলেন এবং তার উত্তরাধিকার হিসেবে ধারণ করে গিয়েছেন, সেই রাজনীতির সঙ্গে কখনো তিনি আপোস করেননি। দলের মধ্যে তিনি যে সবসময় কাঙ্ক্ষিত মর্যাদা পেয়েছেন তাও নয়, মৃত্যুকালে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। খুব বড় গুরুত্বপূর্ণ প্রভাবশালী কোনো পদে তার বসার সুযোগ হয়নি। হয়তো দলের অভ্যন্তরীণ কারণেই তিনি সেই জায়গায় নিজেকে উপযুক্তভাবে হাজির করতে পারেননি। কিন্তু তার জন্যে একান্তে কখনো আক্ষেপ করে থাকলেও প্রকাশ্যে কখনো দলের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে তিনি কখনো বিদ্রোহ বা বিদ্বেষ পোষণ করেননি। ফলে রাজনীতিতে তার এই যে আপোষহীনতা, অর্থাৎ কখনোই মূল রাজনীতির সঙ্গে যে আপোষ না করার যে জেদ এবং অঙ্গীকার তিনি বজায় রেখেছেন তার রাজনৈতিক জীবনে, সেটা আজকের বাংলাদেশের শুধু নয়, উপমহাদেশের সকলের কাছেই কিন্তু শিক্ষণীয় যে একটা রাজনীতিকে কিভাবে ধারণ করতে হয়। বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিচ্ছে এবং যখন ধর্মনিরপেক্ষ রাজনীতি অনেক বেশি জরুরি হয়ে পড়ছে, তখন তোফায়েল আহমেদের মতন মানুষ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যখন বারে বারে পদপিষ্ট করার চেষ্টা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে, তখন তোফায়েল আহমেদের মতো মানুষের জীবন থেকে শিক্ষা নেওয়ার অনেক উপাদান আছে, যা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে ছাত্র নেতৃত্ব তারা সেগুলি বোঝার চেষ্টা করবে এবং সেগুলি নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। 69-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনেকটা ত্বরান্বিত করেছিল এবং বাঙালির মধ্যে মুক্তির চেতনা, স্বাধীনতার চেতনাকে অনেকটা জাগিয়ে তুলেছিল। কোনো সন্দেহ নেই যে এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা, এই অঙ্গীকারের মূল নায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু যে কোনো মহানায়কেরও গুরুত্বপূর্ণ সাফল্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ সংগঠক পাওয়া। এটাও বঙ্গবন্ধুর সৌভাগ্য ছিল যে তিনি তোফায়েল আহমেদের মতন একজন তরুণ নেতৃত্ব, তরুণ সংগঠককে পেয়েছিলেন। আবার তোফায়েল আহমেদ বারে বারেই বলেছেন যে বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যে কারণে তোফায়েল আহমেদকে নিয়ে এত কথা বলছি, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় কখনো ছিল না, কিন্তু আমি তার সম্পর্কে জানি, তার সম্পর্কে খানিকটা পড়াশুনো করেছি, তার একাধিক সাক্ষাৎকার দেখেছি, বঙ্গবন্ধু সম্পর্কে তার বক্তব্য শুনেছি। সবটা মিলিয়ে আমার মনে হয়েছে যে এই ব্যক্তি, তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় এই কারণে যে রাজনীতিতে যে নীতি মূল্যবোধের যে সংকট আজকে দেখা দিয়েছে, সেখানে তিনি নিশ্চয়ই সকলের কাছে অবশ্যই একটি দৃষ্টান্ত যে কিভাবে নীতি আপোষহীনভাবে রক্ষা করা যায়, কিভাবে আদর্শকে আপোষহীনভাবে রক্ষা করা যায়। ক্ষমতার জন্যে দলাদলি
থেকে নিজেকে মুক্ত রাখা যায়, এই সব কিছুর জন্যে তোফায়েল আহমেদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমি জানি না বাংলাদেশ সরকার তোফায়েল আহমেদের শেষ যাত্রাকে কিভাবে সংগঠিত করবে, রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হবে কিনা, এগুলি সবই হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে জানা যাবে। কিন্তু কথাও ঠিক যে অন্তর্বর্তী সরকারের সময়তে মতিয়া চৌধুরীর প্রয়াণের পর তিনিও এক বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজনীতিতে সততার রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী রাজনীতি যারা করেছেন তাদের মধ্যে মতিয়া চৌধুরী অন্যতম গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুর পরে কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের রাষ্ট্রীয় ভাবে তাকে শেষ বিদায় জানানোর কোনো ব্যবস্থা করেনি। আমি আশা করি প্রতিবেশী দেশের একজন নাগরিক হিসেবে যে বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধ এবং তার সংশ্লিষ্ট বিষয়গুলিকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যেভাবে কতিপয় রাজনৈতিক এবং মৌলবাদী শক্তি মুক্তিযুদ্ধকেই অস্বীকার করতে চাইছে, বাংলাদেশকেই অস্বীকার করতে চাইছে, তখন দল নির্বিশেষে দলের ঊর্ধ্বে উঠে সকল দলের উচিত হবে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের উচিত হবে এই ধরনের নেতা যারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, দলে শৃঙ্খলা এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই রকম নেতাদের প্রতি উপযুক্ত মর্যাদা এবং রাষ্ট্রীয় স্তর থেকেই মর্যাদা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি তার শোক বার্তায় যথার্থই প্রয়াত তোফায়েল আহমেদকে ৬৯-এর গণ অভ্যুত্থানের একজন মহানায়ক হিসেবে উল্লেখ করেছেন। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ এই রাজনীতিবিদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা জ্ঞাপন করে তার স্মৃতিচারণা এবং তার যে রাজনৈতিক পথ ও মত সেইটিকে ধারণ করার চেষ্টা করবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।